আজ এই বুলেটিনের শুরুতেই নজর রাখতে হবে কমিশন বিজেপি আতাতের অভিযোগ পুলিশ অবজারভারের স্ত্রী বিজেপি নেত্রী কমিশনের বিরুদ্ধে সরব তৃণমূল কংগ্রেস। ঠিক কি অভিযোগ উঠে আসছে মালদার পুলিশ অবজারভার নিযুক্ত জয়ন্ত কান্ত? আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে আবির রয়েছে আমার সঙ্গে। আবির, ঠিক কি অভিযোগ? দেখো, তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে বিহার সীমান্ত লাগোয়া চার যে বিধানসভা কেন্দ্র রয়েছে তার মধ্যে সুজাপুর, মানিকচক, বৈষ্ণবনগরের মতো বিধানসভা কেন্দ্র রয়েছে। এই চার বিধানসভা কেন্দ্রের পুলিশ পর্যবেক্ষক হিসাবে 2009-এর আইপিএস অফিসার জয়ন্ত কান্তকে দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশের এই বাসিন্দা বর্তমানে কর্মরত অবস্থাতে বিহারে রয়েছেন। তৃণমূলের বক্তব্যে জয়ন্ত কান্তের স্ত্রী স্মৃতি পাসওয়ান তিনি হচ্ছেন বিহারের বিজেপি নেত্রী এবং তৃণমূলের বক্তব্য হচ্ছে যে 2029-এর লোকসভা নির্বাচনে তিনি বিজেপির প্রার্থী হতে চলেছেন এবং বিহার বিজেপির যারা শীর্ষ নেতা রয়েছেন তাদের সঙ্গে এদের খুব ভালো যোগাযোগ রয়েছে এবং বিভিন্ন ছবি আজকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রকাশ করা হয়েছে, যেখানে সম্রাট চৌধুরীর সাথে এই আইপিএস অফিসার জয়ন্ত কান্তের স্ত্রীকেও লক্ষ্য করতে পারা যাচ্ছে। তৃণমূলের বক্তব্য যে তারা প্রথম থেকে বলে আসছে যে এখান থেকে বিভিন্ন অফিসারদেরকে সরানো হচ্ছে, দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, আর যাদেরকে বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে পর্যবেক্ষক করা হচ্ছে তাদের পিছনে রাজনৈতিক কারণ রয়েছে এবং সেই রাজনৈতিক কারণ তারা যে অভিযোগ করছিলেন সেটা যে মিথ্যে নয়, এই ঘটনা দিয়ে তারা সেটা প্রমাণ করতে চাইছেন। তৃণমূল এই গোটা বিষয়টা নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছেন এবং একই সঙ্গে তাদের বক্তব্য যে শুধুমাত্র একজন নয়, আরো যারা এসছেন তাদেরও যদি বিভিন্ন সময়ের পরিচয় লক্ষ্য করতে পারা যায় তাহলে তাদের দেখতে পাওয়া যাবে যে প্রত্যেকের কোনো না কোনো যোগসাজশ রয়েছে এবং সে কারণেই নির্বাচন কমিশনের তরফ থেকে কোথাও গিয়ে কেন্দ্রের শাসক দলকে সাহায্য করার জন্য এই নির্বাচনের সময় তাদেরকে বাংলার বিভিন্ন জায়গাতে দায়িত্ব দিয়ে পাঠানো হচ্ছে। এই অভিযোগই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এদিনকে করা হয়েছে ছবি দেখিয়ে। বেশ আবির, নথি দেখিয়ে জ্ঞানেশ কুমারকে নিশানা তৃণমূলের। সীমান্তবর্তী এলাকার চারটি জায়গায় মোথাবাড়ি, বৈষ্ণবনগর, সুজাপুর এবং মানিকচক। এই ভদ্রলোকের নাম এই 84 জন অবজারভারের অন্যতম, তার নাম জয়ন্ত কান্ত। বাংলা বিহারের বর্ডার, সেখানে দেখা যাচ্ছে তার স্ত্রী ঠিক ওই পার্শ্ববর্তী এলাকায় একজন বিজেপির অ্যাক্টিভ নেত্রী। ইনি আমাদের অবজারভারের স্ত্রী। এই ভদ্রমহিলা ইনি বিজেপির ইনি সম্রাট চৌধুরীর হাত থেকে এই বিজেপির পতাকা নিচ্ছেন, যিনি বর্তমানে এখন বিজেপির মুখ্যমন্ত্রী, যাকে সামনে রেখে ভ্যানিশ কুমার আরেকজনকে ভ্যানিশ করে দিয়েছেন, যে নীতিশ কুমারকে। মালদার যে চারটে এলাকার যে অবজারভার, সে জয়ন্ত কান্ত তার স্ত্রী ইনি। বাংলা 73 জন রিটার্নিং অফিসারকে বদলি করা হলো। আসলে আমাদের প্রশাসনের পুরো নিরাপত্তা কাঠামোকে পুরো ভেঙে দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় বাহিনীর হাতে বিজেপির প্রতীক, কেন্দ্রের দেওয়া দেহরক্ষীকে দিয়ে দলের কাজ। বিতর্কে বাঁকুড়ার বিজেপি প্রার্থী নীলাদ্রি শেখর দানা। দলের কাজ দেহরক্ষীকে দিয়ে করালেন বিধায়ক। ভোট প্রচারে বিজেপির প্রতীক হাতে বাহিনীর জওয়ান, কেন্দ্রীয় বাহিনীর হাতে বিজেপির পতাকা। দেখুন সেই ছবি। বিতর্কের মুখে আজব সাফাই দিয়েছেন নীলাদ্রি শেখর দানা। দেখুন, কেন্দ্রীয় বাহিনী, তার হাতে রয়েছে বিজেপির প্রতীক। হ্যাঁ, কেন্দ্রের দেওয়া দেহরক্ষী, তাকে দিয়ে দলের কাজ করানো হচ্ছে, অভিযোগ এমন। ছবি তো সে কথাই বলছে। বিতর্কে বাঁকুড়ার বিজেপি প্রার্থী নীলাদ্রি শেখর দানা। দলের কাজ করাচ্ছেন দেহরক্ষীকে দিয়ে বিধায়ক। ভোট প্রচারে বিজেপির প্রতীক হাতে বাহিনীর জওয়ান। আর এই যে ছবি আপনাদের দেখাচ্ছি, এই যে বিতর্ক তৈরি হয়েছে, এই বিতর্কের মুখে এক আজব সাফাই দিয়েছেন নীলাদ্রি শেখর দানা। পদ্মফুল প্রত্যেকের হাতে থাকে, প্রত্যেকের হাতে থাকবে। সে আমার দেহরক্ষী তুলে নিক, যারা তুলে নেয়নি এই পদ্মফুল তারা হচ্ছে দেশ বিরোধী। আপনারা এই যে সিআরপিএফ বা সেন্ট্রাল দল, এটা ডাকাতের দল, লুণ্ঠনাথের দল, এদের কথা কে শুনবে? আমার যারা সৈনিক ভারত মাতার, যারা দেশের অখণ্ডতাকে রক্ষা করছে, আগলাচ্ছে, তারা পদ্মফুল তুলবে না তো কি তুলবে? বাঁকুড়ার বিজেপির ক্যান্ডিডেট নীলাদ্রি বাবু, তার যে নীলাদ্রি শেখর দানা, নীলাদ্রি শেখর দানা, তিনি তার যে ওনার সঙ্গে যে মিলিটারি থাকে, সেই মিলিটারি বিজেপির পতাকা ক্যারি করছে। আমাদের কোন সরকারি পুলিশ সেটা ক্যারি করতে পারে? কোন জায়গাটায় গণতন্ত্রকে নামিয়েছে? ওনার সঙ্গে থাকা মিলিটারিরা বিজেপির পতাকা ক্যারি করছে। এটা হচ্ছে খানা খানা গানা দানা। হ্যাঁ, কেমন লাগে কুমির ছানা। হ্যাঁ, এইটা হচ্ছে বিজেপি। এক বুথ আর এক বুথে 340 বিচারাধীনই বাদ। ডিলিট বিচারাধীন বিএলওর নামও রয়েছে সেখানে। বসিরহাটে 5 নম্বর বুথে বাদ 340 বিচারাধীন। 5 নম্বর বুথের 340 জনের নামই বিচারাধীনে ছিল, আর সেই 340 জনের নামই ডিলিট সাপ্লিমেন্টারি লিস্টে।
বসিরহাটের 2 ব্লকের বড় গোবরা এলাকার ঘটনায় কমিশনের বিরুদ্ধে ক্ষোভ এলাকাবাসীর। আবার নতুন করে লিস্ট এসে তার 340 জনাই বাদ। তা আমরা এখন কি করবো? আমাদের এখন ভয়টা আতঙ্ক হয়ে আমাদের যে বিএলও ছিল, বিএলও আমাদের যে কাগজপত্র ঠিক করেছে বিএলওরও বাদ দিয়ে দিয়েছে। তা আমরা এখন কি করবো? ভয়ে তো আতঙ্ক আছি, আমাদের কিচ্ছু ঠিক আছে না এখন। আমাদের বাপ দাদা সব 14 বই সবার ঠিক আছে, আমার বাপের 2 লিস্টের নাম আছে, মার আছে, আমার বউ বাচ্চা আছে, সবার আছে, কিন্তু আমার নেই। আমরা চাচ্ছি আমাদের নামটা তাড়াতাড়ি তুলে দেওয়া হোক। অনুপম রয়েছে আমার সঙ্গে। অনুপম, এক বুথে 340 জন বিচারাধীন ছিল এবং এই যে 340 জনই সাপ্লিমেন্টারি শিটে ডিলিট হয়ে গেল, মানে একজনও কেউ এলো না তালিকায়। না দেখো সোনিয়া, এমনটাই হয়েছে এই বসিরহাট 2 নম্বর ব্লকের বড়গুড়ার যে 5 নম্বর বুথ, সেই 5 নম্বর বুথে সেই 5 নম্বর বুথের যে বিএলও শফিউল আলম সহ 340 জনের নাম এসেছিল বিচারাধীন। সেই বিচারাধীন যে 340 জন, সেই 340 জনের পুরো 340 জনের নামই এবার ডিলিট হয়ে গেল। এবং এই নিয়ে কিন্তু এই এলাকায় রীতিমতো কিন্তু ক্ষোভ ইলেকশন কমিশনের বিরুদ্ধে। তার কারণ এই বিএলও সহ এই যে 340 জনের নাম যাদের বাদ গেছে, তাদের যেটা দাবি যে তারা 2002 সালের যে লিস্ট, তাদের বাপ ঠাকুর তাদের নাম বা যে প্রয়োজনীয় নথি সহ সবকিছু কিন্তু তারা জমা করেছিল, কিন্তু তারপরেও তাদের নাম প্রথমে বিচারাধীন আসে, তারপরে তাদের নাম ডিলিট হয়ে যায়। এতেই কিন্তু তাদের সব থেকে বড় যে প্রশ্ন তুলছে যে একদম পরিকল্পিতভাবে ইলেকশন কমিশন এই ঘটনা ঘটিয়েছে, এর জন্য ইলেকশন কমিশনই দায়ী। আর এইরকম ভাবে যদি চলতে থাকে তাহলে এই রাজ্যে কিন্তু আরো অনেক দুর্ঘটনা, বিক্ষোভ, আন্দোলন কিন্তু এরপরে কিন্তু দেখা যাবে। তার জন্য কিন্তু পুরো দায়ী থাকবে ইলেকশন কমিশন এবং ইলেকশন কমিশনকে এই বিরুদ্ধেই কিন্তু এই যে 340 জন এবং 340 জনের যে পরিবার সহ এই যে বিএলও পুরো তারা কিন্তু দায়ী করছে। তার কারণ যে এই যে বিএলও যে শফিউল আলম, তার বাবা এবং তার মায়ের 2002 সালের লিস্টে নাম ছিল, এ সহ তাদের যে জন্ম সার্টিফিকেট সহ প্রত্যেকটা প্রমাণ কিন্তু সেখানে দেওয়া হয়েছিল, কিন্তু তারপরেও তাদের সে এবং তার 2 ভাই মোট 3 জনের নাম এই সাপ্লিমেন্টারি লিস্টের থেকে বাদ চলে গেল। প্রথমে তাদের ভোটার তালিকায় তাদের অ্যাডজুডিকেশনে নাম আসে এবং তারপরে তাদের সবকিছু নথিপত্র দেওয়ার পরেও তাদের নাম বাদ চলে যায়। এখানে কিন্তু একদম ইলেকশন কমিশনের বিরুদ্ধে কিন্তু তারা কিন্তু একদম আঙুল তুলছে। ইলেকশন কমিশন কিন্তু এর জন্য দায়ী। একেবারে বেশ, গোবরা এলাকায় ঘটনায় কমিশনের বিরুদ্ধে ক্ষোভ। মানে আমি নিজের হাতে নিজের ফর্মটা, এমনকি সমস্ত ভোটারদেরই ফর্মটা ফিল আপ করেছি, তা সত্ত্বেও সমস্তটাই যারা আন্ডার অ্যাডমিনিস্ট্রেশনে ছিল প্রত্যেকেই আপাতত ডিলিটেড লিস্টে চলে গেছে। 340 জন, আমার নামও কাটা গেছে। আমার দিক থেকে কাজ পরিপূর্ণভাবে সঠিক ছিল, কিন্তু তার পরবর্তী ধাপে কোথা থেকে কিভাবে হয়েছে সেটা পুরোটাই আমার নজরের বাইরে, আমি জানি না। যতটা আমার মনে হচ্ছে উদ্দেশ্য প্রণোদিত ভাবে কিছু একটা ঘটনা ঘটেছে, নইলে এতগুলো নাম একটাও সঠিক হলো না, সবটাই ডিলিট হলো, রহস্যটা কেউই উদ্ধার করতে পারছে না। বিধানসভা ভোট মানে যে জায়গাগুলো হটস্পট তার মধ্যে নন্দীগ্রামের নাম থাকবে, আর হটস্পট নন্দীগ্রামে যুযুধান অভিষেক শুভেন্দু। আগামীকাল একই বিধানসভা কেন্দ্র এবং একই ব্লক এলাকায় দুপক্ষের সভা, পাল্টা সভা। সুজিত রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেল সুজিতের কাছ থেকে জানবো। সুজিত, নন্দীগ্রাম 2 ব্লকের বিরুলিয়ার ঘোলপুকুরে তৃণমূলের কর্মী সভা, অন্যদিকে পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি প্রচারে আসবেন প্রার্থীর সমর্থনে, অন্যদিকে শুভেন্দুরও সভা রয়েছে। একেবারে যুযুধান 2 পক্ষ বলার অপেক্ষা রাখে না। হ্যাঁ সোনিয়া, সে কথাই বলছেন রাজনৈতিক মহল বলছেন 21-এর নির্বাচনে যেখানে শেষ হয়েছিল বলা যায় নির্বাচন পর্ব, যেন 26-এর ভোটও নন্দীগ্রামে শুরু হয়ে যাচ্ছে আগামীকাল থেকে। ঠিক সেই জায়গা থেকে একই বিধানসভা, একই দিনে, একই ব্লকে আগামীকাল যুযুধান দুপক্ষ, বিজেপি তৃণমূল। একদিকে তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে তখন কিন্তু শুভেন্দু অধিকারী বিজেপির সভা করবেন। এবং সভাস্থল কিন্তু রেয়াপাড়ার দক্ষিণে যে সভা করছেন সেখানে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল প্রার্থী পবিত্র করের সমর্থনে সভা করবেন। অন্যদিকে ঠিক ওই যে রাজ্য সড়কের উত্তর দিকে রেয়াপাড়াতে সভা করবেন নিজের সমর্থনে, বলা যায় নিজের ভোট প্রচারে শুভেন্দু অধিকারী নিজে সভা করবেন। এই যে দুপক্ষই একই দিনে একেবারে বলা যায় প্রায় কাছাকাছি এলাকাতে এই সভা পাল্টা সভা করবেন।
তা নিয়ে কিন্তু রীতিমতো দুপক্ষের মধ্যে শুরু হয়ে গেছে কাউন্টডাউন। রাত পোহাল এই সভা, দুপুর এবং বিকেলে সভা, সেই সভার যাতে ঠিকঠাক হতে পারে তার জন্য রাজনৈতিক প্রস্তুতি চলছে, একই সঙ্গে প্রশাসনিক বা পুলিশি তৎপরতাও কিন্তু দেখা যাচ্ছে। কারণ আবারও বলি, তুমি যেটা বললে হটস্পট নন্দীগ্রাম, সেই স্পটেই যেখানে ভোট যুদ্ধ শুরু হয়ে গেছে, দুপক্ষের প্রার্থীও প্রচারে নেমে পড়েছে। সেখানে কিন্তু আগামীকালের দিনটি দুপক্ষের দুই শীর্ষ নেতা, বলা যায় একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা, অন্যদিকে শুভেন্দু অধিকারীর সভা। নন্দীগ্রামে রেয়াপাড়ার দক্ষিণে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করবেন, অন্যদিকে উত্তর দিকে রেয়াপাড়াতেই একেবারে অবশ্যই নজর তো থাকবে। উত্তরবঙ্গে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমেই চালসার সেন্ট লুসি ক্যাথলিক চার্চে মুখ্যমন্ত্রী পৌঁছে যান। 58 বছরে এই প্রথমবার কোনো মুখ্যমন্ত্রী চালসার চার্চে গেলেন। হ্যাঁ, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। অন্যদিকে তাকে বরণ করে নেওয়া হলো ধামসা মাদলে। প্রার্থনা সঙ্গীতে গলা মিলিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, চার্চে বক্তব্য রেখেছেন তিনি এবং জনসংযোগ তো হয়েইছে। রকি রয়েছে আমার সঙ্গে। রকি, জনসংযোগে মমতা বন্দ্যোপাধ্যায় তা বলার অপেক্ষা রাখে না, কিন্তু এই যে সেন্ট লুসি ক্যাথলিক চার্চে মুখ্যমন্ত্রী গেলেন, 58 বছরে প্রথমবার কোনো মুখ্যমন্ত্রী চালসার চার্চে গেলেন। একদম তুমি যেমনটা বলে, দেখো কাল থেকে কিন্তু উত্তরবঙ্গে যে সভা শুরু হচ্ছে এবং প্রচার সভা শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার আগেই কিন্তু আজ চালসার যে হেলিপ্যাড রয়েছে সেখানে প্রথমে তিনি অবতরণ করেন এবং সেখান থেকে কিন্তু চলে আসেন চালসার সেন্ট লুসি ক্যাথলিক চার্চে। এবং তোমাকে বলে রাখতে 58 বছর হয়েছে এই চার্চে। এই 58 বছরের মধ্যে কোনো মুখ্যমন্ত্রী এখানে আসেনি, প্রথমবার কোনো মুখ্যমন্ত্রী এই চার্চে এসেছে বলে পাদ্রীদের দাবি। এবং সেখানে কিন্তু প্রথমে তিনি যখন পৌঁছান সেখানে কিন্তু আনুষ্ঠানিকভাবে প্রথমে তাকে ধামসা মাদল দিয়ে কিন্তু বরণ করে নেওয়া হয় এবং খ্রিস্টান রীতি মেনে কিন্তু তাকে চার্চে প্রবেশ করানো হয়। সেখানে তিনি ঢোকার পর বেশ রাখে। I believe in living. I believe peace. हर धर्म का धर्मगुरु यही कहा था, एकता ही हमारा शक्ति है और peace is our faith. বিজেপিতে যোগ দিলেন রাজবংশী নেতারা। বিজেপিতে যোগ প্রাক্তন বিধায়ক অর্ঘ রায় প্রধানের। 2016 থেকে 21 পর্যন্ত মেখলিগঞ্জের বিধায়ক ছিলেন তিনি। বিজেপিতে রাজবংশী নেতারা যোগ দিলেন। কারা কারা যোগ দিলেন, আরো বিস্তারিত এই বিষয়ে সুস্মিতা জানাতে পারবে। সুস্মিতা। আজ উত্তরবঙ্গের 3 নেতা, রাজবংশী সম্প্রদায়ের 3 নেতা বিজেপিতে যোগদান করলেন। প্রথম বংশীবর্ধন বর্মন, তিনি উত্তরবঙ্গের বিশিষ্ট রাজনীতিবিদ এবং যিনি দ্য গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা। এই বংশীবর্ধন বর্মন তিনি আজ যোগদান করেন। তিনি আজ বিজেপিকে সমর্থন জানানোর পক্ষে শ্রমিক ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারী পাশে উপস্থিত ছিলেন। তার পাশাপাশি বিজেপিতে যোগদান করলেন রাজবংশী অপর এক নেতা বিজয় শঙ্কর রায়, যিনি রাজবংশী সম্প্রদায়ের আন্দোলনের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত এবং উত্তরবঙ্গের বিশিষ্ট নেতা। এবং অর্ঘ রায় প্রধান, যিনি বিজেপির সঙ্গে আজ যুক্ত হন এবং যিনি দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি তিনি উল্লেখযোগ্য বিষয়, যিনি তৃণমূলের বিধায়ক পদে উপস্থিত ছিলেন, যিনি 2016 থেকে 2021 এই অর্ঘ রায় প্রধান বিধায়ক ছিলেন, মেখলিগঞ্জের বিধায়ক ছিলেন তিনি। এবং তার চেয়ে উল্লেখযোগ্য তার বাবা অমর রায় প্রধান, যিনি লোকসভার সদস্য এবং বিধায়ক ছিলেন। সবটা মিলিয়ে উত্তরবঙ্গের ঘাঁটি শক্ত করার জন্য বিজেপির এই পদক্ষেপ বলে রাষ্ট্র রাজনীতি মনে করছেন বিজেপির নেতারাও সে বিষয়ে মত পোষণ করছেন। বেশ মাননীয় বংশীবর্ধন বর্মন মহোদয় যে দুর্নীতির সঙ্গে যেভাবে সমঝোতা করে একটি দল চলছে তার সঙ্গে মানাতে পারলাম না। বিভিন্ন জায়গায় বিভিন্ন দুর্নীতির সঙ্গে যারা যুক্ত তারা যখন এই দলের সঙ্গে সম্পৃক্ত হয় তখন সেখানটাতে আর কোনো রাজনীতি থাকে না।
মানুষের কাছে জবাবদিহি দেওয়ার মতো কোনো জায়গা থাকে না। তাই আজকে আমি শুভেন্দুদা এবং শ্রমিকদার হাত ধরে এই দলে যুক্ত হলাম।